হ্যালো এইচএসসি 26 এবং 25-এর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? ভালো থাকার কথা না? আর মাত্র পরীক্ষার কয়দিন আছে বলো তো? 55 দিন। এই ভিডিওটা যখন দেখতেছো মোরলেস 55 দিন আছে। এখন কথা হচ্ছে এই 55 দিনে তোমরা হচ্ছে কিভাবে ইংলিশটা পড়লে 180+ বা A+ পাবা। টু বি ভেরি অনেস্ট, এই লাস্ট 50 বা 55 দিনেই আসলে স্টুডেন্টরা ইংলিশটা পড়ে। কারণ যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে, স্পেশালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বা আইসিটি পড়ে এত সময় থাকে না বাংলা ইংলিশ পড়ার। সেই 55 দিন যদি তুমি ইউটিলাইজ করো, আগে তোমার মধ্যে বিশ্বাস আনতে হবে যে এই 45 দিন পড়লেই আমি পারবো। 55 দিন, আরও 10 দিন কম বলতেছি, কারণ 5 দিন ধরো বাংলা পড়তে চলে যাবে, মানে বাংলা ফার্স্ট ডে যেহেতু শুরু হবে, 5 দিন বাংলা পড়তে চলে যাবে। আর 5 দিন ধরে নিলাম সিস্টেম লস, কারণ আমরা তো আর মেশিন না যে প্রতিদিন পড়তে পারবো, প্রতিদিন আমাদের এফিসিয়েন্সি একরকম থাকবে। তো এখন কথা হচ্ছে আমাদের পড়াশোনার অবস্থা এখন কি, মানে কোন লেভেলে আছে, আগে আমাদের লেভেলটা বুঝতে হবে। ধরো যখন একটা রোগী ডাক্তারের কাছে যায়, তখন কিন্তু আগে পেশেন্টের লেভেল বুঝে ডাক্তারের ওষুধ দিতে হয়। আমাদের ক্ষেত্রেও তাই, আগে তোমাদের লেভেলটা বুঝতে হবে যে তোমরা কোন লেভেলে আসো, এবং সেই অনুসারে তোমাদেরকে সাজেশন গাইডলাইন সেটা দিতে হবে। তো প্রথমে আমি বলতেছি, যারা কিছু পারো না, হ্যাঁ এরকম অনেক স্টুডেন্ট আছে যারা কিছু পারো না। যারা কিছু পারো না বলতে গেলে এটার মধ্যেও শ্রেণীবিভাগ আছে। কেমন শ্রেণীবিভাগ? ভাই এসএসসিতে গ্রামার পড়ছিলাম, এরপর আর পড়ি নাই। ভাই প্র্যাকটিস নাই। ভাই গ্রামার এই টপিক পারি, ওই টপিক পারি না। ভাই প্যাসেজ পড়া নাই। এরা হচ্ছে সব যারা কিছু পারো না তারা। তোমরা কি করবা? তোমরা প্রথমে একটা বাকির খাতা বানাবা। বাকির খাতা সব সাবজেক্টেরও বানাইতে পারো, আমি ইংলিশটাই বলতেছি। ধরো বাকির খাতাতে তোমার কোন কোন টপিকগুলো বাকি আছে ওগুলো আইডেন্টিফাই করবা, এবং তোমার দুর্বলতাগুলো ধরো এক পাশে লিখবা। বাকি দুর্বলতা, ধরো তোমার মডিফায়ার্সের দুর্বলতা আছে, গেল নোট করলা। তুমি কানেক্টরস পড়োই নেই কোনো সময়, তাহলে লিখবা কানেক্টরস। একটা দিন বা 1 ঘন্টা সময় নাও, ইংলিশে 1 ঘন্টা লাগবে না, 30 মিনিটই যথেষ্ট। কি পারো আর কি পারো না, তখন তোমার মধ্যে একটা আলাদা মোটিভেশন মানে চলে আসবে যে এই জিনিসগুলো তো আমি পারি না, পরীক্ষা চলে আসছে, আমার পড়তে হবে। এইভাবে আগে নিজেকে একটা ম্যাপের মধ্যে নিয়ে আসো, গেল। তারপরে কি করব? প্রথম কথা হচ্ছে, এখন একাডেমিক বড় বড় ক্লাসগুলো করার সময় নাই। হ্যাঁ, কাদের সময় আছে? ধরো ভাই আমার সব সাবজেক্ট পারি, ইংলিশ পারি না, এবং আমি মেডিকেলে পরীক্ষা দিতে চাই, মেডিকেলে ইংলিশ 15 নাম্বার আসে, বা ঢাকা ভার্সিটিতে আমি ইংলিশ দাগাবো, বা আমি আর্টস কমার্সের স্টুডেন্ট, আমার ইংলিশ লাগবে। কথাটা বুঝছো? আমি আবার বলতেছি, মেডিকেল ইংলিশে আমার 15তে 15 না হলেও 13-14 লাগবে, এবং আমার বাকি সাবজেক্টগুলো পড়া আছে। আমি এখন ইংলিশে টাইম দিতে চাই, একটা পার্টি। আরেকটা পার্টি হচ্ছে আমার ঢাকা ভার্সিটিতে আমি ইংলিশ দাগাবো, আমার লাগবে। আর্টস কমার্সের যারা আসো এবং সায়েন্সেরও যারা আসো, ইংলিশ দাগাবা, তাদের লাগবে। তোমরা হচ্ছে সাইকেল বা একাডেমিক ক্লাস করতে পারো, এবং তোমাদের জন্য আমি যারা স্পেশালি ঢাকা ভার্সিটির প্রিপারেশন নিবা, আর্টস কমার্স কিংবা সায়েন্সেরও, তাদের জন্য আমি ফার্স্ট পেপারটা অবশ্যই পড়তে বলবো, এবং এই জন্য আমি অবশ্যই গ্যালাকটিকোস 1.0 সাজেস্ট করব। বা তুমি প্যাসেজগুলো ইন ডিটেলসে পড়ো। আর্টস কমার্সের কিন্তু ভাই মাফ নাই, প্যাসেজ না পড়ে ঢাকা ভার্সিটিতে কেউ চান্স পায় না। আর ধরো মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি, বা গ্রামার আমার আসলেও খুব খারাপ অবস্থা, আমি কি করব? তুমি হচ্ছে গ্যালাকটিকোস 2.0 বা যে কোনো সাইকেলে ভর্তি হবা। তুমি একাডেমিক ক্লাসগুলো করার চেষ্টা করবে। আমারটা কিন্তু একদম একাডেমিক টু অ্যাডমিশন। সো অ্যাডমিশনের টুকু না করলেও অ্যাটলিস্ট একাডেমিকটুকু করে শেষ করে রাখো, গেল। এখন কথা হচ্ছে, ভাই এটা তো বেশি যারা দুর্বল বা ধারণা অন্যরকম তাদের নিয়ে বললেন, ওভারঅল সবার জন্য বলেন। ওভারঅল সবাই কি করব? আচ্ছা, ওভারঅল যারা কিচ্ছু পারো না, তারা এফআরবি স্টাইলের লেকচারগুলো ফলো করবা। এফআরবি স্টাইলের লেকচার মানে তুমি যদি এফআরবিতে থাকো, এফআরবির ক্লাসগুলো দেখতে পারো। বা হচ্ছে তুমি যদি মনে করো যে ভাইয়া আপনি যেহেতু এবার এফআরবিতে হচ্ছে ছিলেন না, আমি হচ্ছে কামব্যাক কোর্স ছিল আপনার আলাদা, তোমরা কামব্যাক কোর্সে ভর্তি হতে পারো। 26 ব্যাচের জন্য মোট 26টা ক্লাস আমাদের হচ্ছে অলরেডি হচ্ছে। প্রত্যেকটা ক্লাস 3 ঘন্টা, 3.5 ঘন্টা। আমি এবার একটু ডিটেলসেই পড়াইছি, কারণ শিক্ষামন্ত্রী চেঞ্জ বলো বা আগের বার 40% ফেল করছে। সো আমার মনে হয়েছে এবার একটু বেশি ডিটেলসে পড়ানো দরকার, ঠিক আছে, গত এফআরবিগুলোর তুলনায়। সো একটু ডিটেলসেই পড়ানোর চেষ্টা করছি। আমাদের অলরেডি গ্রামার সব শেষ, আমাদের রাইটিং আইটেম সব শেষ, আমাদের প্যাসেজটা পড়ানো শুরু করছি। আশা করি এই মাসের মধ্যে প্যাসেজটা শেষ হয়ে যাবে, এবং প্রথম পত্রের বাকি সব কিছু শেষ। সো তুমি কিন্তু ডিসকাউন্টে এই ক্রাউনিং কামব্যাক কোর্স আমি নিচে লিঙ্ক দিয়ে দিতে পারি, তুমি সেখানে ভর্তি হয়ে যেতে পারো।
পারো। এখন কথা হচ্ছে ভাই, আপনি মনে হয় একজন যার হচ্ছে কামব্যাক কোর্সই দুইটা, একটা হচ্ছে কামব্যাক কোর্স, একটা হচ্ছে নাও অর নেভার। এখন নাও অর নেভার কোর্সটার আর এইটার মধ্যে পার্থক্য কি? দেখো, এটা কিন্তু তোমাদের পরীক্ষা পেছানোর আগে লঞ্চ করা ছিল এবং আমার টার্গেট ছিল যে লাস্ট 15 দিনে যতটুকু পড়া উচিত অতটুকু নাও অর নেভারে আমি পড়ায় দিব। এই নাও অর নেভারটা তুমি এক্সাম, ধরো বাংলা দ্বিতীয় পত্র দিয়ে আসছো, প্রথম পত্রের জন্য তুমি যা যা পড়বা জাস্ট আমি অতটুকুই পড়বো। পরীক্ষার আগের দিন রাতে তোমার যতটুকু দরকার অতটুকুতেই তুমি মাত্র 126 টাকা দিয়ে নাও অর নেভারে যুক্ত হয়ে যেতে পারবা। 4টা ক্লাস হবে, 4টা ক্লাসে সব কিছু শেষ করে দিব, আর এখানে 26টা ক্লাস হবে। গেল। এখন কথা হচ্ছে ভাই, আপনার কোর্স না বই না আমি ফ্রিতে কিভাবে শেষ করব? ফ্রিতে হচ্ছে তুমি যার ওয়ান শট ক্লাস ভালো লাগে, যার ফ্রি কন্টেন্ট ভালো লাগে, সমসাময়িক যারা অনলাইনে ভালো পড়াচ্ছে, অবশ্যই আমি এখানে বলতেছি কার কত ভিউ বেশি, কার কত লাইক বেশি, কার কত ফলোয়ার বেশি সেটা না। কারণ ভাই বাংলাদেশে তো হিরো আলমেরও হচ্ছে 4 মিলিয়ন ফলোয়ার আছে, তাই না? আমি তাকে ছোট করতেছি না, বাট তুমি ভাই পড়াশোনা করতে আসছো, তুমি দেখবা কার ক্লাস ভালো বোঝো। এবং ভালো বোঝার চেয়েও বড় ব্যাপার হচ্ছে তুমি কার ক্লাস, একটা ক্লাস করে তুমি নিজে প্রশ্ন সলভ করতে পারো, তুমি বোর্ড কোয়েশ্চেন সলভ করতে পারো, তুমি অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভ করতে পারো। ঠিক আছে, আমার লাইফে অনেক টিচার আছে যাদের ক্লাস আমার মোটেও ভালো লাগতো না, কি এসে সারাদিন পড়াচ্ছে, কোনো মজা করে না, কোনো তামাশা করে না, কোনো মোটিভেশনাল কথা বলে না, অথচ তাদের মানে সাবজেক্টগুলোতে আমি সবচেয়ে ভালো রেজাল্ট করছি, কারণ তারা ওই আমাকে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটিটা দিছে, আমার মধ্যে ওই মাইন্ডসেটটা গ্রো করে দিছে, যেটাকে আমি একটা অ্যাপ্রোপ্রিয়েট টিচিং স্টাইল বলে মনে করি। সো ওই ব্যাপারটা তোমরা কোর্স, যে কারো কোর্স কেনার ক্ষেত্রে সলভ করবা, এবং যেখানে তুমি নিজে সবচেয়ে বেশি মানে কম সময়ে বেশি আউটপুট পাবো ওইটাই চিন্তা করবা। সো এই হচ্ছে মোটামুটি যারা কিছু পারি না তাদের জন্য, এবং তোমাদের জন্য যারা কিছু পারি না বাকি আছে, তোমাদের জন্য একটা জিনিস হারাম, একটা জিনিস হারাম বা 100% নিষিদ্ধ। যারা কিচ্ছু পারো না, বেসিক নাই, কিচ্ছু নাই, 100% নিষিদ্ধ, সেটা হচ্ছে টেস্ট পেপার। সেটা হচ্ছে টেস্ট পেপার। আর টেস্ট পেপার জিনিসটা হচ্ছে ভাই নিজে সলভ করার বিষয়, এইটা আসলেও মানে আরেকজন সলভ করে দিলে তুমি কিছু শিখতে পারবা না। হ্যাঁ, করে দেওয়া যায়, আমরাও পড়াই, টাইপ ওয়াইজ একবার পড়াই, তারপর হয়তো 3-4টা প্রশ্ন সলভ করে দিই। এর চেয়ে বেশি প্রশ্ন সলভ করে দিলে তোমার মধ্যেই তো ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি গ্রো করবে না, তোমার তো হুবহু পরীক্ষায় আসবে না, একটু হলেও চেঞ্জ করে আসবে। সো ওই থিঙ্কিং অ্যাবিলিটিটার জন্য হলেও তোমার নিজে প্র্যাকটিস করা দরকার। এবং তোমাদের যাদের বেসিক নেই তারা টেস্ট পেপার পড়বা না, সোজা কথা। তোমরা বোর্ডের কোয়েশ্চেন পড়বা, তোমরা 2016 থেকে 2025-এর বোর্ডের কোয়েশ্চেন পড়বা। আমি যদি আরও স্পেসিফিক্যালি বলি, তোমরা হচ্ছে 17, 18, 19 এই 3টা বোর্ডের কিচ্ছু জানি বাদ না থাকে, 17, 18, 19, এরপর পড়বা হচ্ছে 16। দেখো, 20-এ পরীক্ষা হয় না, 21-এ ইংলিশ ছিল না, 22-এ শর্ট সিলেবাসে, 23, 24, 25 তো দেখতেই হবে। সো বোর্ডও কিন্তু এতগুলো নেই, হয়তো এখানে 8 বছর বা 7 বছরের প্রশ্ন আছে, এগুলো আমরা দেখব। গেল। এরপরের স্টেজের ছাত্র হচ্ছে ভাই আমি মোটামুটি রেগুলার পড়াশোনা করছি, আমার মোটামুটি একবার শেষ, আমি কি করব? আমার একবার শেষ, আমি কি করব? ভাই তোমার যেটা একবার শেষ বা তোমার মোটামুটি কনফিডেন্স আছে, তুমি যদি চাও কামব্যাক কোর্স, নাও অর নেভার, এফআরবি এই টাইপের কোর্সগুলোর স্লাইডগুলো একবার দেখতে পারো। এবং তোমার যদি স্পেসিফিক, এমন তো কোনো স্টুডেন্ট নাই, আমি নিজেও ছিলাম না, যে আমার কোনো টপিকে একটা সাবজেক্টের সমস্যা নেই। ধরো তুমি মডিফায়ার্সটা পারো না, বা তুমি ট্রান্সফরমেশনটা পারো না, তুমি ওই পার্টটুকুর হয়তো ক্লাস করবে, বাকিগুলোর একটু স্লাইড দেখবা। এবং তোমার জন্য বেশি যেটা দরকার, তোমার জন্য দরকার হচ্ছে প্র্যাকটিস। তোমার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এখন প্র্যাকটিস কোথা থেকে করব? বোর্ড পরীক্ষায় ভালো করার জন্য আমি কিন্তু নিজে বোর্ড পরীক্ষায় 98% নাম্বার পেয়ে আসছি, এবং অত্যন্ত অল্প করেই 98% নাম্বার পেয়েছি। আমি জানি বোর্ডে কিভাবে কি করতে হয় না হয়। তোমার যেটা সবচেয়ে বেশি মানে গুরুদায়িত্ব, সেটা হচ্ছে বোর্ডের প্রশ্ন পড়া। বোর্ডের প্রশ্ন তুমি অন্তত, যেহেতু এখনও পড়ে ফেলছো, 2বার রিভাইজ দিবা বোর্ডের প্রশ্ন। তুমি ভাই 2016 থেকে 25 বারবার পড়ো, এবং এরপরে তুমি টেস্ট পেপার থেকে সিলেক্টিভ প্রশ্ন সলভ করবা। সিলেক্টিভ প্রশ্ন। এখন কথা হচ্ছে ভাই সিলেক্টিভ প্রশ্ন মানে কি? দেখো, আমি এমনও গেছে যে টেস্ট পেপার ধরার সাহসও পাইনি ইন্টারমিডিয়েটে, কারণ আমার মাঝখানে পড়া একটু গ্যাপ ছিল, আমি কিনেও নাই টেস্ট পেপার। এতে কি আমি নাম্বার পাইনি? আমি খারাপ করছি না, যথেষ্ট ভালো করছি। তো টেস্ট পেপারে এমন কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো দেখলে তোমার কনফিডেন্স যদি এখানে থাকে, এখানে নেমে আসে। অবশ্যই নটর ডেমের টেস্ট পরীক্ষার প্রশ্ন আর হচ্ছে বোর্ডের প্রশ্ন এক হয় না। অবশ্যই তোমার হচ্ছে রেসিডেন্সিয়াল বা অন্য কোনো জায়গায় যারা একটু কঠিন প্রশ্ন করে, বা ক্যাডেট কলেজের প্রশ্ন এক হয় না। সো তোমরা হচ্ছে ভাই মিডিওকোর স্টুডেন্ট বা আপার মিডিওকোর স্টুডেন্ট, ঠিক আছে? আসলে এভাবে ডিফাইন করা উচিত না তোমাদের প্রিপারেশনের অবস্থাটা। সো তোমাদের
সবচেয়ে বেশি এই মুহূর্তে যেটা দরকার প্র্যাকটিস প্লাস কনফিডেন্স, এবং এমন কিছু করা যাবে না যেগুলো বোর্ডে আসবে না বাট তোমার কনফিডেন্স নষ্ট করে। সো তোমরা এই পার্টিও টেস্ট পেপার থেকে সিলেক্টিভ কিছু প্রশ্ন করতে পারো, বাট নট সাজেস্টেড অ্যাট অল। তারপরে হচ্ছে ভাই 10 থেকে 15% স্টুডেন্ট যারা প্রো, ভাই আমি তো একদম কলেজ লাইফের শুরু থেকে আপনার সাইকেলে পড়ি, ধরেন আমি হচ্ছে 26 ব্যাচ, আমি 25 ব্যাচের সাথেই পড়া শেষ করছি, পারলে আমি অ্যাডমিশনও আপনার কাছে আগেই পড়ে রাখছি বা যে কোনো জায়গায় পড়ছি। তোমরা কি করবা? তোমাদের কথা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন তো পড়বাই, তোমরা পড়বা টেস্ট পেপার, তোমরা পড়বা টেস্ট পেপার। তুমি টেস্ট পেপারে যা খুশি তাই পড়ো, এতে আমার কিছু যায় আসে না, তোমরা টেস্ট পেপার পড়বা। বাট এইখানে একটা কথা আছে, যে কথাটা তোমাকে কেউ হয়তো বা সেভাবে বলবে না। ভাই বোর্ড পরীক্ষায় ভালো করার বা পড়াশোনার একটা লেভেল আছে, এর বেশি করে তোমার লাভ নেই, এর বেশি করে কোনো লাভ নেই। কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা পিক পয়েন্ট আছে। তো তুমি পিক পয়েন্টে যত বেশি করো তোমার তো লাভ নাই। তুমি অ্যাডমিশনে ফোকাস করো, তুমি অ্যাডমিশনে ফোকাস করো। তুমি হচ্ছে প্রি অ্যাডমিশন যদি পারো প্রি অ্যাডমিশন করো এই একটা মাস, ঠিক আছে? বা ধরো ইংলিশের ক্ষেত্রে আমাদের মেডি হ্যাকার্স আছে, গোল হ্যাকার্স আছে, তুমি কোর্সগুলোতে ভর্তি হয়ে বা যে কোনো অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে একটা ফিস কভার করে রাখো। আমি অনেক স্টুডেন্টের চিনি ভাই, ঠিক আছে, 26-এর যারা 25-এর সাথে অ্যাডমিশন শেষ করে রাখছে। এমনও স্টুডেন্ট আছে, এমনও স্টুডেন্ট আছে 27-এর স্টুডেন্ট, সে হচ্ছে 25-এর সাথে অ্যাডমিশন শেষ করে রাখছে, আছে আমার পরিচিতই আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এভাবে আসলে বলা উচিত না, গতবার অ্যাডমিশনে একটা স্টুডেন্ট ভর্তি হয়েছে ক্লাস 8-এর, আমি জানতাম না, সে মনে হয় ঠিক মতো মেসেজও লিখতে পারে না, বুঝছো? আমি একদিন পেজে ঢুকছি, আমার ভয়েস মেসেজ দিছে যে ভাইয়া ভাইয়া আমার তো আসলে বৃত্তি পরীক্ষা সামনে, আপনি তো বলছেন গুচ্ছর পরে কোর্সের অ্যাক্সেস চলে যাবে, আমি তো ক্লাস 8-এ পড়ি, আমি হচ্ছে মানে ভালোভাবে গ্রামারগুলো বোঝার জন্য আপনার কোর্সটা কিনছিলাম, পারলে কয়েকটা দিন অ্যাক্সেস বেশি রাখেন। আমি আসলে চিন্তাও করতে পারি না যে এখনকার পোলাপান কত অ্যাডভান্স, না আমাদের চেয়ে তোমরা অনেক অ্যাডভান্স। তো তোমরা একটু যারা একটু বেশি পড়াশোনা করছো তারা একটু টেস্ট পেপার অ্যাডমিশনের জিনিসগুলো এগুলাতে হচ্ছে নজর দাও, ঠিক আছে? এখন কথা হচ্ছে এগুলা তো গেল স্টুডেন্টদের অবস্থা, এখন আমরা কোন কোন টপিকগুলা পড়বো, কোন টপিক পড়া উচিত বা কি করা উচিত। দেখো আমাদের বাঙালিদের একটা মানে কি বলবো জন্মগত সমস্যা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে, এবং ইংলিশ সেকেন্ড পেপারের যাদের হচ্ছে বেসিক একদমই খারাপ বা পারো না, তাদেরকে আমি একটা ক্রনোলজি বলে দিই। আমি সাধারণত যেভাবে পড়াই, শুরু করবা রাইট ফর্মস অফ ভার্ব মানে টেন্সের অংশটা দিয়ে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এরপর পড়বা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, তারপরে হচ্ছে পড়বা হচ্ছে স্পেশাল ইউজেস। এই তিনটা টপিক দিয়ে তুমি পড়া শুরু করবা। আচ্ছা, এইগুলা হচ্ছে তোমার বেসমেন্ট, এইটা হচ্ছে তোমার বেসমেন্ট। তোমরা অনেকেই প্রশ্ন করো যে ভাই বেসমেন্ট বা কোথা থেকে পড়া শুরু করব, গেল। তারপরে আসবা হচ্ছে তুমি বেসমেন্ট 2-তে আসবা। বেসমেন্ট 2 মানে কি? এইখানে তুমি ট্রান্সফরমেশন রিলেটেড যেগুলা আছে এগুলা সব শেষ করবা। এগুলা ছোটবেলায়ও পড়ছো, এখনো পড়ছো, তো ভয়েস পড়বা, ট্রান্সফরমেশন পড়বা, ন্যারেশন পড়বা, ঠিক আছে? ন্যারেশন পড়বা। এই তাহলে কয়টা টপিক হইল? 6টা টপিক হইল। এরপর হচ্ছে খুব সহজ একটা টপিক, লুথা টপিক মানে পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশন তোমরা হচ্ছে পড়ে শেষ করবা। তাহলে কয়টা হইল? তাইলে হয়ে গেল আমাদের 7টা টপিক শেষ। এরপরে হচ্ছে এলিট লেভেল, ঠিক আছে? এলিট লেভেল মানে কি? এই যে এগুলাতে সবার সমস্যা থাকে, এইটা হইতে পারে কানেক্টরস, তারপরে হচ্ছে মডিফায়ার্স, এই দুইটা নিয়ে পোলাপানের সমস্যা থাকেই। এরপরে যে টপিকটা পড়বে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কেন বললাম, প্রিপোজিশন কেন বললাম না একটু বুঝে নিও। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কারণ 60 থেকে 70% প্রশ্ন আসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। আমার একটা ইউটিউবে ভিডিও আছে 20 মিনিটে প্রায় 400টার মতো পড়াইছি ওগুলা। ভাইয়ার গ্রুপ পেজ, তারপর প্রাইভেট গ্রুপে যারা অ্যাড আসো যে সাজেশনগুলো দিছি 100টা বা 200টা, ওগুলা পড়ো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে যাবে। এবং জেনারেল ইউসেসের জাস্ট কিছু মানে রুলস টুলস দেখে গেলেই প্রিপোজিশন হয়ে যাবে। তাহলে কয়টা গেল? 3টা, তারপরে হচ্ছে 4টা, 5টা, 6টা, ঠিক আছে? কারণ ট্রান্সফরমেশন এবং ভয়েস মিলে কিন্তু একটা, 7টা, 8টা, 9টা। আরও তোমার থাকে হচ্ছে 3টা প্রশ্ন। আচ্ছা, 3টা প্রশ্নের মধ্যে তোমার কি কি থাকে? ও আচ্ছা, আরেকটা এখানে অ্যাড করে নাও, আমি ভুলে গেছি, সেটা হচ্ছে প্রোনাউন রেফারেন্স, ঠিক আছে? প্রোনাউন রেফারেন্স এবং আর্টিকেল, এই দুইটা কিন্তু খুবই সহজ টপিক। ভাই প্রোনাউন রেফারেন্স জাস্ট তোমার একটু চিন্তা করার ব্যাপার, আনক্লিয়ার
প্রোনাউন কোনটারে ওইটারে ক্লিয়ার করবা, অ্যান্টিসিডেন্টে কীভাবে ঠিকঠাক করবা, অ্যানাফোরিক রেফারেন্স ক্যাটাফোরিক রেফারেন্সটা ঠিকঠাকভাবে কীভাবে বোঝাবা, শেষ। বেশি তো পড়া না, বেশি তো পড়া না। আরেকটা থাকে সিনোনিম অ্যান্টোনিম, এটা নিয়ে এত গেজাবা না। প্রথম কথা, এইটার ক্ষেত্রে তোমার সবচেয়ে বেশি যেটা দরকার একটু প্র্যাকটিস। আগের বারের বোর্ডে যেগুলো আসছে ভাইয়া প্যাসেজের যে গুরুত্বপূর্ণ শব্দগুলো বলি হয়ে গেল, এইভাবে শেষ করবা। এরপরে চলে আসতেছে আমার রাইটিং। রাইটিংয়ের জন্য কি করব, যতই তোমাদের ফ্রি হ্যান্ড শিখাই, যতই যা শিখাই, তোমরা তো ভাই এগুলা মানবা না। তোমরা বলবা ভাই নোট দেন, শিট দেন, এগুলা। রাইটিংয়ের ক্ষেত্রে দেখো প্রায় 80 নাম্বার, যেহেতু রাইটিংয়ের ক্ষেত্রে সচেতন হইতে হবে। প্রথম কথা ধরো সামারি ভার্সেস থিম, এইটাই তো তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভাবো এক জিনিস, দুইটার মধ্যে পার্থক্য আছে। তো আমার একটা 5 ঘন্টার মতো ক্লাস আছে ইউটিউবে, দেখে নিতে পারো। ওখান থেকে জাস্ট সামারি থিমের প্রথম অংশটুকু দেখো, আধা ঘন্টার মতো বুঝবা পার্থক্য। তারপর ধরো ফ্লো চার্ট। ফ্লো চার্টের ক্ষেত্রে জাস্ট নিয়মগুলা দেখবা, যে কিভাবে করবো, এটার পর এটা, এটার পর এটা, কোন জায়গায় অ্যারো চিহ্ন দিব, কাটাকাটি করা যাবে না, এইভাবে বসাবো না এইভাবে বসাবো, এই জিনিসগুলো দেখবো ফ্লো চার্টের ক্ষেত্রে। এরপরে চলে আসতেছে মেইন, মানে একদম রাইটিংয়ের প্রাণ, সেটা হচ্ছে প্যারাগ্রাফ অ্যাজ এ রাইটিং। এই দুইটা মানে কম্পোজিশন। এইখানে অ্যাসেরও আমার একটা ক্লাস দেওয়া আছে ইউটিউবে, প্যারাগ্রাফেরও দেওয়া আছে, দেখো তোমার আইডিয়া চেঞ্জ হয়ে যাবে। আর এখানে সবচেয়ে বড় সতর্কবার্তা হচ্ছে, যারা ভিডিও বানায় যে একটা ফরম্যাট দিয়ে 40টা লিখুন, 5 মিনিটে 50টা প্যারাগ্রাফ মুখস্থ করুন, তারা হচ্ছে স্ক্যামার। মানে দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন স্ক্যামার অ্যান্ড টিচার। টিচার এবং স্ক্যামারের মধ্যে পার্থক্য আছে। যারা বলে যে 1 মিনিটে 40টা শিখুন, এগুলা ভাই চ্যাট জিপিটিরে বলে একটা ফরম্যাট বানায় দিতে, ফরম্যাটটা বানায় দেয়, হয়ে যায়, ওইটা হচ্ছে স্ক্যাম করা হয়। তুমি ওইভাবে লিখলে তোমারে নাম্বার দিবে না। এবং যেহেতু বোর্ডের খাতা আমরা দেখতে পাই না, আমরা কিন্তু জানি না যে কী কারণে আমাদের নাম্বার হচ্ছে কমে গেছে, এই জিনিসগুলোর জন্যই কাটে। ঠিক আছে, সো দেখো একাডেমিক রাইটিং, রিটোরিক্যাল রাইটিং বলো, তারপরে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং বলো, এগুলা ভাই আর্ট, এগুলা শিখতে হয়। এগুলা আসলেও একটা দিয়ে 10টা লেখুন, এগুলো হচ্ছে স্ক্যামার, এগুলো হচ্ছে মানে টিকটকার। এই টিকটক আর পড়াশোনা তো এক জিনিস না, রাইট? সো এই জিনিসগুলো অ্যাভয়েড করবা, করে যেখানে আসলে রাইটিংয়ের যেগুলো রুলস সেগুলো দেখবা। তারপরে ধরো কমপ্লিটিং স্টোরিজ। কমপ্লিটিং স্টোরিজ কয়দিন পরে মারামারি লাগবে যে মোরাল লিখবো কি লিখবো না। এটা ভাই লিখবা না। কোনো সভ্য দেশে আমি দেখি নেই যে কমপ্লিটিং স্টোরিজ বা স্টোরি রাইটিংয়ে মোরাল লেখে। নো, মোরাল মানুষের মধ্যে, এবং মোরাল জিনিসটা আপেক্ষিক। মোরাল জিনিসটা আপেক্ষিক। মোরাল এবং ল দুইটার মধ্যে পার্থক্য আছে। ল সবার মানতে হয়, মোরালিটি তোমার কাছে যেটা মোরালিটি আমার কাছে ওইটা হাস্যকর হতে পারে। সো জিনিসগুলা একটু চিন্তা করবা যে কি বলতেছি। সো এটা দরকার নাই, তোমার কমপ্লিটিং স্টোরিজে হচ্ছে মোরাল লেখার কোনো দরকার নেই। ঠিক আছে, গেল। সামারিতে দিস প্যাসেজ ইজ অ্যাবাউট, ফালতু কথা। এটা কেন ভুল 10টা কারণ আমি দেখাইছি, আর আমি বলতে চাই না। প্যারাগ্রাফে ট্রাফিক জ্যাম ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন প্রবলেমসও না ইন বাংলাদেশ। বোয়া লেখা, এই লেখাগুলো লেখা যাবে না। অ্যাসেতে তোমার 20 পৃষ্ঠা লেখার দরকার নাই, 3.5-4 পেজ লিখবা। তোমার এখানে কি থাকতে হবে, থিসিস স্টেটমেন্ট থাকতে হবে। থিসিস স্টেটমেন্টে মেইন পয়েন্ট থাকতে হবে 3টা, সেই 3টা পয়েন্টকে ভাঙায় তুমি লেখো, ভালো নাম্বার পাবা। এগুলো একটু খেয়াল রাখতে হবে। তারপর তোমাদের চলে আসতেছে ফর্মাল লেটার ভার্সেস ইনফর্মাল লেটার, মানে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন ইজ এ প্রেয়ার ফর বেক টু, তারপর টু হেডমাস্টার, এগুলো লেখো না, এগুলো ফালতু লেখা। এগুলা মানে কোনো লেখার কাতারেই পড়ে না। ঠিক আছে, এগুলো লেখো না। যেভাবে ফরম্যাট বা যেভাবে আসলে লিখতে হয় সেটা। ধরো বাঙালিরা আমরা লিখি সো আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট। আরে বেটা, প্রে অ্যান্ড এটা তো হয় না। প্রে তুমি করবা সৃষ্টিকর্তার সাথে, এটা কন্টেক্সচুয়ালি এটা হয় না। মানে এটা ইংরেজরা আমাদের যখন শাসন করছে তখন তারা নিজেদের লর্ড ভাবতো, তখন তারা শিখায় গেছে, এটা তো হবে না। ঠিক আছে, এগুলো তো কন্টেক্সচুয়াল ইউজ অফ ওয়ার্ড হয় না, কলোকুয়াল ওয়ার্ড না এগুলা হচ্ছে লেখা যাবে না। ঠিক আছে, গেল। ইনফর্মাল লেটারে ক্ষেত্রে যেটা বলবো, যে ফর্মাল রাইটিং ইনফর্মাল রাইটিংয়ের মধ্যে পার্থক্য আছে। ধরো তুমি হচ্ছে ইনফর্মাল লেটারে লিখতে পারো সে পটল তুলছে বাংলায় ইনফর্মাল কথাবার্তায়, কিন্তু তুমি যদি একটা ফর্মাল রাইটিংয়ে তোমার কিন্তু লিখতেই হবে তিনি মৃত্যুবরণ করেছেন, তাহলে কিন্তু ফর্মাল রাইটিংয়ে তোমার লিখতে হবে ডেথ অথবা ডেথ। আর ওইখানে কিন্তু তুমি কিক দ্য বাকেট লিখতে পারো, অর্থাৎ তুমি এক জায়গায় ইডিয়মস ব্যবহার করতে পারতেছো, আরেক জায়গায় পারতেছো না। এক জায়গায় শর্ট ফর্ম ব্যবহার করতে পারতেছো, জনা মনা কান্না, আরেক জায়গায় পারতেছো না। সো এই ব্যাপারগুলো সচেতন হইতে হবে। এবং অনেক উপদেশ দিয়ে দিলাম, এই কথাগুলো বাস্তবসম্মত কথা। এগুলো হয়তো অনলাইনে বললে হচ্ছে গালি খাওয়া লাগে, মানে হাজারে হাজারে রিয়াক্ট পাওয়া যায় না, ভালোবাসা পাওয়া যায় না। বাট আমি এখানে পড়াইতে আসছি, আমার বলার কথা আমি বলে দিচ্ছি।
গেল। তো রাইটিং নিয়ে এভাবে সচেতন থাকবে। এবং তোমাদের যদি কারো মনে হয় যে ভাই আপনি ক্লাসে যেভাবে পড়ান বা আপনি যা বলেন এগুলো আমরা একসাথে কোথায় পড়বো বা আপনি প্যারাগ্রাফগুলো লিখে দিলে ভালো হইতো, তারা rhombospublication.com এসিএস এর কম্প্যাক্ট সিরিজ বইয়ে আমার একটা বই পাবা, এইচএসসি রাইটিং ক্রাউনিং টেস্ট 26, 27, 28, যাদের ইচ্ছা নিয়ে পড়তে পারো। আমি এটা বলতে পারি বাংলাদেশের প্রথম টাইপ ওয়াইজ এবং এইচএসসি লেভেলে প্রথম একাডেমিক রাইটিংয়ের বই। ঠিক আছে, হয়তো হাইপ নেই, বাট পড়লে বুঝবা যে জিনিসটা কাজের। ঠিক আছে, গেল রাইটিং নিয়ে। এরপরে কি আসতেছে, ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে। ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমি যেটা বলবো, কয়েকটা টপিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা। 25টা নাম্বার তোমার কিসের ওপর জানো? 25 নাম্বার হচ্ছে 3টা টপিকের ওপর, উইথ ক্লুজ, উইথাউট ক্লুজ, রিয়ারেন্স, প্যাসেজের আলাপ পরে। এইখানে যদি এই জিনিসটা তোমার ডিসাইডিং 25, এটাই ডিসাইড করে দেবে তুমি A+ পাবা না C+ পাবা। উইথ ক্লুজ, উইথাউট ক্লুজ, রিয়ারেন্স খুবই সহজ, একটু পার্টস অফ স্পিচ সম্পর্কে আইডিয়া থাকতে হবে, সেন্টেন্সে কোনটা কোন জায়গায় বসায়, ওয়ার্ড ফরমেশন সম্পর্কে আইডিয়া থাকতে হবে, পারবা। রিয়ারেন্স আসলে ডিরেক্টলি কমন পড়ে না ভাগ্য ভালো না থাকলে, বাট আমরা তো গল্প পড়তে পড়তে বা আমরা লজিক্যাল সিকোয়েন্সটা ডেভেলপ করতে পারি প্যাসেজ পড়ার মাধ্যমে। সো এখন তো এত সময় নেই, একটু বোর্ড কোশ্চেনগুলো দেখে যাও। এবং আমাদের যে ই বুকটা আছে, এই বুকে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা লিখে দিছি, মানে আমি তোমাকে প্র্যাকটিস করাইলে যেভাবে করাইতাম ওভাবেই করে দিছি। ঠিক আছে, ওভাবেই লিখে দিছি। সো যাদের কাছে ওই বইটার অ্যাক্সেস আছে তারা ওখান থেকে পড়তে পারো, বা আমাদের crowningenglish.com.pd ওয়েবসাইটে গেলেও পেয়ে যাবা বইটা। ঠিক আছে, মাত্র 50 টাকার দাম, একদম পুরা ফার্স্ট পেপারের সাজেশন পেয়ে যাবা। ঠিক আছে, গেল। এখন কথা হচ্ছে রাইটিংও বলে ফেলছেন, এখন প্যাসেজ নিয়ে কি করব। দেখো, প্যাসেজে আমি অনেক কথা বলি, টেক্সচুয়াল ইন্টিগ্রেটেড গ্রামার, হ্যান ত্যান, আরও অনেক কিছু বলি, ভোক্যাবস। এখন কথা হচ্ছে ভাই, তোমার কি এখন আসলেও এত সময় আছে এগুলা পড়ার? না, এগুলা এখন আসলেও পড়ার সময় নেই। যারা ওই যে বললাম ঢাকা ভার্সিটিতে মানে বি ইউনিটের আসো বা ঢাকা ভার্সিটিতে ইংলিশ দেখাবো, তারাই প্যাসেজটা একটু বড় করে পড়ো। ঠিক আছে, বাকিরা কি পড়বা বলো তো? ওই যে আমি যে বললাম আমার ই বুকে আমি কি পয়েন্টস দিয়ে দিছি অ্যান্ড সামারি দিয়ে দিছি, এটা কিন্তু তোমাদের যে সামারি আছে সেটা না, এটা হচ্ছে এক্সিকিউটিভ সামারি, অর্থাৎ একটা প্যাসেজের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকেই প্রশ্ন আসে। ঠিক আছে, এবং ওইটার একটা এক্সিকিউটিভ সামারি পড়লে তোমার পুরো আইডিয়া হয়ে যাবে। এবং ভোকাবুলারি ধরো 15 থেকে 20টা একদম নির্বাচিত ভোকাবুলারি আমি দিয়ে দিয়েছি, যে এগুলাই তোমরা জানো না, আটকাইলে এগুলাতেই দাগাবা। একদম বাছা বাছা এমসিকিউ, যেগুলা থেকে হুবহু কমন পড়ে যেতে পারে এমসিকিউ। তোমরা বইটা কিনেও নেভার বা আমার ব্যাচগুলোতে যারা আসো ফার্স্ট পেপারে তাদের তো ফ্রিতেই দিয়ে দিছি বা দেয়ার প্রসেসিং চলতেছে ইবুকটা, পাখিরা কিনে এই স্টাইলে দেখতে পারো, বা তোমরা যদি নিজেরাও চাও এই স্টাইলে প্যাসেজগুলো পড়তে পারো। এবং ভাইয়া যে সাজেশন দিছি 18টা বা 20টা প্যাসেজে, ওগুলাই পড়ো, ওগুলা থেকেই আসবে প্যাসেজের সাজেশন, আসলেও মিস হয় না। ঠিক আছে, সো এই হচ্ছে ওভারঅল কথাবার্তা। এখন আরেকটা প্রশ্ন আসে, মডেল টেস্ট দিব কিনা। যদি খুব ভালো ওই যে তোমরা প্রো হইলে মডেল টেস্ট দাও, নইলে মডেল টেস্ট দেওয়ারও দরকার নেই, এটা একটা টাইম নষ্ট। কারণ যথেষ্ট এক্সাম দিছো, যথেষ্ট এক্সাম প্র্যাকটিস আছে, নতুন করে এক্সাম প্র্যাকটিসের কিচ্ছু নেই। সো আজকের ভিডিও এই পর্যন্তই, বা গাইডলাইন এই পর্যন্তই। আমি আসলে তোমার কোনো মোটিভেশন দিতে পারবো না, আই এম নট এ মোটিভেশনাল স্পিকার। আমি তোমার হয়তোবা কিছু হার্শ রিয়েলিটি বলছি, যে ভুলগুলা সামনে করতে পারতা, হয়তোবা হার্ডভাবেই বলছি যে এই ভুলগুলা না করার জন্য। এবং ভালো করলে এই কথাগুলাই মনে করবে, খারাপ করলেও এই কথাগুলাই মনে পড়বে, যে এই কথাগুলো হয়তো কেউ একজন বলছিল, মানি নেই। যাই হোক, বেস্ট অফ লাক, সবার সাথে দেখা হবে অন্য কোনো সেশনে।